অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও ৪৯ ফিলিস্তিনি। একই দিনে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬,০০০ মানুষ। ধ্বংস হয়েছে জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্রসহ বহু ভবন। এদিকে ইয়েমেনের রাজধানী সানার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৪৬ জন। গাজা দখলে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। তীব্র হামলায় একদিনে ১,০০০-এরও বেশি ভবন ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল, যেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, কেবল গাজা সিটিতেই অন্তত ৬,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুর তথ্য মতে শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ বাড়িয়ে দেয়, যার লক্ষ্য ছিল বাড়িঘর, আবাসিক ভবন ও জাতিসংঘ সংস্থার ৩টি স্কুল। ইসরায়েল তাদের আক্রমণ তীব্রতর করার সাথে সাথে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে গাজা উপত্যকার দিকে পালিয়ে যাচ্ছেন। তবে উপকূলীয় শিবির থেকে বোমা হামলার মধ্যেও গাজা শহরে ফিরে আসছেন কেউ কেউ। আমরা হেঁটে যাচ্ছি, আমাদের কাছে গাড়ি ভাড়া করার টাকা নেই, দক্ষিণেও কোনো জায়গা নেই, আমরা পান করার জন্য পানিও পাচ্ছি না। এর চেয়ে বেশি কষ্ট কি আর আছে? এই জীবনযাপনে আমাদের দোষ কি? ইসরায়েলিরা মর্যাদার সাথে বাস করে, আমরা ঔষধ, খাবার, আশ্রয় ছাড়াই বেঁচে আছি কেন? অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একটি আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হুতিরা বলছে, এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং আহত হয়েছেন ১৬৫ জন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা। আর কাতারে হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রগুলোর উত্তেজনার মধ্যে ইসরায়েল গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবার সোচ্চার হলো ইউরোপের কেন্দ্রে থাকা জার্মানি। স্থানীয় সময় শনিবার বার্লিনের রাজপথে সমবেত হয় হাজার হাজার মানুষ। বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে নজিরবিহীন বিক্ষোভ। ১২,০০০-এরও বেশি মানুষ হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন ইসরায়েলের গাজা হামলার বিরোধিতা করে। তাদের দাবি, জার্মানি যেন ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে। জার্মান সরকারের উচিত এখনই অস্ত্র রপ্তানি বন্ধ করা। এই আগ্রাসনে অংশ নেওয়ার কোনো নৈতিক অধিকার আমাদের নেই। বিক্ষোভের মূল আয়োজক ছিলেন রাজনৈতিক দল সাহারা ওয়াগেননেক্ট অ্যালায়েন্স এর নেত্রী সাহারা ওয়াগেননেক্ট। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় শিল্পী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, শুধু জার্মান সরকার নয়, যুক্তরাষ্ট্রেরও ভূমিকা রয়েছে গাজায় ইসরায়েলের অভিযানের পেছনে। তারা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করা এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। এটা শুধু ফিলিস্তিনের নয়, ইসরায়েলের জনগণের স্বার্থেও জরুরি। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার হচ্ছে ইউরোপ। দেশে দেশে সাধারণ মানুষ চাচ্ছে বন্ধ হোক হত্যাযজ্ঞ। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙা এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিউনিসিয়ার বিজার্ড বন্দর থেকে আরও ৩টি জাহাজ যাত্রা শুরু করেছে। এই প্রচেষ্টা একটি আন্তর্জাতিক মানবিক জোট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। গেল ১৩ সেপ্টেম্বর এই বহর তাদের মিশন শুরু করে। গাজায় অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এবং ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে তিউনিসিয়ার বিজার্দ বন্দর থেকে আরও ৩টি জাহাজ যাত্রা শুরু করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই আন্তর্জাতিক জোট ১৩ সেপ্টেম্বর শনিবার তাদের এই মানবিক মিশন শুরু করে। যাত্রা শুরু করার সময় মেরিনেট নামের একটি জাহাজের কর্মীরা হাত নেড়ে বিদায় জানায়। অল ইন নামের অন্য একটি জাহাজে থাকা কর্মীরা আলজেরিয়া এবং পোল্যান্ডের পতাকা বহন করছিলেন। জাহাজটিতে ইংরেজিতে লেখা ছিল অল ইন বোট, অল ইন গাজা।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জাহাজগুলোকে বন্দর থেকে বের হতে সহযোগিতা করে। আয়োজকরা জানিয়েছেন খারাপ আবহাওয়া এবং কিছু ব্যবস্থাপনার জটিলতার কারণে আরও কয়েকটি জাহাজের যাত্রা শুরু করতে দেরি হচ্ছে, তবে সেগুলো শীঘ্রই রওনা দেবে। এই মানবিক উদ্যোগটি বাধার মুখেও পড়েছে। জিএসএফ 10 সেপ্টেম্বর বুধবার অভিযোগ করে তিউনিসিয়ার বন্দরে তাদের একটি জাহাজের উপর ড্রোন হামলা করা হয়েছে। 9 সেপ্টেম্বর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আলমা নামের আরও একটি নৌকায় ড্রোন হামলা করা হয়। ব্রিটিশ পতাকাবাহী জাহাজটি তখন তিউনিসিয়ার পানিতে নোঙর করা ছিল। হামলায় নৌকার উপরের ডেকে আগুন ধরে যায়, তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং সৌভাগ্যবশত সকল যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন। সংগঠনটি জানিয়েছে এটি দুদিনের মধ্যে তাদের উপর হওয়া দ্বিতীয় হামলা। তারা এটাকে গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর মিশনকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখছেন এবং সমস্ত বাধা সত্ত্বেও তাদের যাত্রা চালিয়ে যেতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক অহিংস উদ্যোগ। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 40টিরও বেশি দেশের শত শত মানবাধিকার কর্মী এই মিশনের সঙ্গে যুক্ত আছেন। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগালের বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মোর্তাগুয়ার মতো পরিচিত মুখ রয়েছেন। তাদের মূল লক্ষ্য হল ছোট ছোট জাহাজের মাধ্যমে ভূমধ্য সাগরের বিভিন্ন বন্দর থেকে যাত্রা করে গাজার উপর চাপানো অবৈধ অবরোধ ভেঙে সেখানে সাহায্য পৌঁছে দেওয়া। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা বড় ধসের মুখে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপ বলছে মুদ্রাস্ফীতি, চাকরির বাজার এবং ট্যারিফ নিয়ে বাড়তি অনিশ্চয়তায় আস্থার সূচক চলতি মাসে নেমেছে 1 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এতে অর্থনীতির ভবিষ্যৎ ঘিরে শঙ্কা আরও গভীর হচ্ছে। আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের পরেও নিজ দেশের ভেতরে মুদ্রাস্ফীতি ও চাকরির বাজার নিয়ে হিমশিম পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র নিজেই। অর্থনীতির এ সকল অনিশ্চয়তার কারণে আস্থা কমছে মার্কিনী ভোক্তাদের। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপে উঠে এসেছে চলতি মাসের শুরুতেই কনজিউমার সেন্টিমেন্ট ইন্ডেক্স অর্থাৎ ভোক্তার সূচক নেমেছে 55.4%, যা গত বছরের তুলনায় 21% কম। মুদ্রাস্ফীতি নিয়েও কমছে না চাপ, ফলে ভোক্তাদের ভবিষ্যৎ প্রত্যাশার সূচক নেমে গেছে আরও তীব্রভাবে, যা গত বছরের তুলনায় কমেছে 30%-এরও বেশি। চাকরির বাজারেও রয়েছে চাপ। মাত্র 1 সপ্তাহে বেকার ভাতার নতুন আবেদন বেড়েছে 2,63,000-এ। এটি 2021 সালের পর সর্বোচ্চ। জরিপটি আরও বলছে, যার কারণ হিসেবে ট্রাম্পের ট্যারিফ নীতিকে দায়ী করছেন আমেরিকার 60% মানুষ। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত সামলানো না গেলে ব্যয় কমবে, থমকে যাবে বিনিয়োগ, যার প্রভাব পড়বে দেশের পুরো অর্থনীতিতে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তান আফগান সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। গত কয়েকদিনে তালেবান ঘাঁটি টার্গেট করে সেনা অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন সেনা সদস্য আর 45 জন তালেবান সদস্য। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, খাইবার পাখতুনখোয়ার বাজোর জেলার অভিযানে 22 জন জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে আরও 13 জন জঙ্গি নিহত হয়। এছাড়া সেনাবাহিনী আরও 12 সদস্য প্রাণ হারিয়েছেন। এদিকে পাকিস্তান সেনাবাহিনী বলছে, এই লড়াই প্রমাণ করছে দেশে পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এছাড়া অন্য এক সংঘর্ষ ঘটে লোয়ার দির এলাকায়। সেখানে সেনাদের অভিযানে 10 জন জঙ্গি নিহত হয়। এই সংঘর্ষে 7 জন সেনা সদস্যও প্রাণ হারান। প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের শেষ নেই। কখনো আকাশের রঙিন রংধনু আমাদের বিমোহিত করে, কখনো আবার সাগরের নীল ঢেউ মন কেড়ে নেয়। ঠিক তেমনই এক বিস্ময়কর জায়গা, বিশ্বের সবচেয়ে রঙিন পর্বতশ্রেণী পেরুর রেইনবো মাউন্টেন। প্রথম দেখায় মনে হবে রংধনু, আসলে পাহাড়, যেখানে পাথর আর মাটির স্তরে স্তরে জেগে ওঠে লাল, সবুজ, হলুদ, গোলাপি, নীল, বেগুনির মতো বিচিত্র রং, যেন পাহাড়ের গায়ে আঁকা বিশাল রংধনু। রেইনবো মাউন্টেন অবস্থিত দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে, আন্দিজ পর্বতমালার অংশে। পাহাড়ের এই রঙিন সৌন্দর্যের পেছনে রয়েছে ভূতাত্ত্বিক রহস্য। কয়েক লাখ বছর আগে সমুদ্রের নিচে জমা হওয়া খনিজ পদার্থ ও শিলার স্তর আন্দিজ পর্বতের ভূকম্পন ও টেকটনিক ক্রিয়ার ফলে উপরে উঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত, বাতাস ও ক্ষয়ের কারণে খনিজ পদার্থগুলো ভিন্ন ভিন্ন রঙে প্রকাশ পেতে শুরু করে।
এই রঙিন পাহাড়কে ঘিরে রয়েছে ভ্রমণ পিপাসুদের এক অদম্য কৌতূহল। তবে এ পাহাড়ে যাওয়া অত সহজ নয়। এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতাকেও ছাড়িয়ে যাওয়া এই পথ যাত্রা তাই বেশ কঠিন। রাজধানী লিমা থেকে সরাসরি যাওয়া যায় না। কুস্কো শহরকে ঘিরে ভ্রমণের পরিকল্পনা সাজাতে হয়। শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে রঙিন এই পাহাড়। পাহাড়টি স্বাভাবিকের তুলনায় অনেক উঁচু, উঠতে অনেক কষ্ট হয়েছে, তবে চূড়ায় উঠে আমি মুগ্ধ। এত সুন্দর আর রঙিন পাহাড়, উপরে ওঠার লোভ সামলাতে পারলাম না। সময় লাগলেও ধীরে ধীরে উঠছি। অনুভূতিটা অসাধারণ। পাহাড়টি ঘন বরফে ঢাকা থাকায় এর আসল রং আগে দেখা যেত না। 2013 সালের পর থেকে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলতে শুরু করলে ধীরে ধীরে প্রকাশ পায় পাহাড়ের এই রঙিন সৌন্দর্য। 2015 সাল থেকে রেইনবো মাউন্টেন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই এটি পেরুর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাহাড়টির চূড়ায় পৌঁছে যে দৃশ্য চোখে ধরা দেয় তা অতুলনীয়। দূরে বরফ ঢাকা আন্দিজের শৃঙ্গ, চারপাশে গবাদি পশু চড়ানো স্থানীয় মানুষ, আর মাঝখানে রঙিন রংধনুর মতো পাহাড়। সব মিলিয়ে এটি নিঃসন্দেহে জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ হয়ে ওঠে। হাজারো পর্যটক প্রতিদিন এই পাহাড় দেখতে আসে, যা স্থানীয়দের জন্য কর্মসংস্থান ও আয়ের নতুন উৎস তৈরি করেছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।